সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রন্ধনশিল্পী সীমা পুষ্প। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি, ধন্যবাদ আপনাকে। কেমন চলছে কাজের ব্যস্ততা? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাদের তো মোটামুটি ব্যস্ততা থাকতেই হয়, যেহেতু আমরা রান্না নিয়ে কাজ করি বিভিন্ন সেক্টরে। দেখা যায় টিভি প্রোগ্রাম, বাসার প্রোগ্রাম বা কিছু অর্ডার থাকে, তারপরে আমার ক্লাস থাকে, আমি ইনস্টিটিউটে ক্লাস নিই, এইসব নিয়ে আর কি মোটামুটি সংসার সব কিছু নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে ব্যস্ততার মধ্যে। আচ্ছা, ইনস্টিটিউট কোথায় রয়েছে এবং সেখানে কি কি ধরনের শেখানো হয় কাজ? আচ্ছা, আমি আহিদা কালিনারি ইনস্টিটিউটে ট্রেনার বেকিংয়ের ওখানে। আর তাছাড়াও আমি পার্সোনালি আমার বেকিং নিয়ে কাজ করি, ওইটা আমার খুব ভালো লাগার জায়গা। তো সেই সুবাদে আমার বাসার ভিতরে আমি একটা ছোটো একটা স্টুডিও টাইপের করেছি। তো ওখানে বিভিন্ন রকমের মাঝে মাঝে ট্রেনিং দেওয়া হয়। আমি শখে মাঝে মাঝে এইটা ওইটা এক্সপেরিমেন্ট করি, ভালো লাগে। তো কাজটা আমার আসলে বেকিংটা আমার খুব ভালোবাসার জায়গা আর কি। আচ্ছা, এবং সেই সাথে কিন্তু আপনি সমাজ কল্যাণমূলক কাজেও নিয়োজিত আছেন, বিনামূল্যে আপনি শিখিয়ে থাকেন। তো এই যে চিন্তা ভাবনাটা, এটা কিভাবে এসেছিল? আসলে আমি দেখেছি যে অনেকে একটা হয়তো 16-17 বছর বা 14-15 বছরের মেয়ে দেখলাম, ছেলে বা মেয়ে দেখি, তাদের খুব হয়তো ইচ্ছা আছে কিন্তু তারা করতে পারছে না টাকার জন্য। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি তখন চিন্তা করলাম যে ওদের জন্য কিছু করা যায়, এবং ওরা যদি কিছু শিখে ওদের ফ্যামিলিতেও কিছুটা সাপোর্ট হয়। তো যে টাকাটা ইনকাম হবে, কিছু হয়তো তেমন কি হবে, মানে অল্প যেটুকু হোক নিজের হাত খরচটা চালাতে পারে, বা ফ্যামিলিতেও তাদের যে ইনকামটা ওটা দিতে পারে, এটাও একটা তার জন্য বড় সাপোর্ট। আমার কাছে এই সোর্সে মনে হয়েছে যে এটা আসলে আমার কিছু করা উচিত, বা আমি করলে হয়তো আমার হয়তো আশেপাশে যারা আছে তারাও এগিয়ে আসবে, এসেছেও ইনশাল্লাহ। আচ্ছা, তো এখান থেকে যারা শিখেছেন তাদের মধ্যে কারা এখন কোথায় আছেন, বা প্রতিষ্ঠিত হওয়ার কি কোনো গল্প রয়েছে? হ্যাঁ, প্রতিষ্ঠিত হওয়া মানে অনেকে কাজ করছে এমন, এবং আমার সাথে দেখা হলে তারা খুব আমার জন্য খুব মানে আমাকে দোয়া, মানে খুব ভালো লাগে যে আমি তাদের জন্য এটা করেছি, তারা আমার কাছে খুবই কৃতজ্ঞ। এই যে একটা বড় একটা পাওয়া, এটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে চোখ দিয়ে পানি চলে আসে যে ওরা এত বেশি আমার জন্য মানে দোয়া করে, বা এত ভালো লাগে আর কি তাদেরকে। তো ইদানিং আমি আবার এখন রেইজ প্রকল্প মানে পদক্ষেপের ওখানে একটা গুরু শিশু নামের একটা প্রজেক্ট আসছে, ওখানে আমি কাজ করছি। ওখানেও সেম, যারা এসএসসি বা এই পর্যন্ত ক্লাস 8 বা 7 পর্যন্ত পড়াশোনা ঝরে গেছে, আর পড়তে পারছে না, তাদের একটা প্রজেক্ট, তাদেরকে আমরা আর কি কাজ শেখাচ্ছি। তো কাজ শিখে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে আর কি। 6 মান্থস হয়ে গেছে আমার একটা শেষ, আবার ওরা শেষ, এবার আবার আমি দুজনকে এরকম সিলেক্ট করব। মানে ফ্যামিলিটা এরকমই হবে, মানে একটু নিট থাকতে হবে এবং সে পড়াশোনা করে না, মানে করতে চাচ্ছে এরকম কিছু, তাকে স্বাবলম্বী করার চেষ্টা। আচ্ছা, আমরা জানি যে আপনি চাকরি ছেড়েছিলেন, কোনো এটার কারণে নাকি অন্য কোনো কারণ ছিল? না, এটার কারণে না, আসলে চাকরি ছেড়েছিলাম ছেলে মেয়ের কারণে, বাচ্চাদের জন্য। বাচ্চারা তো ছোট ছিল, আমি শিক্ষা পড়েছিলাম, তো আমার ট্রান্সফার হয়ে গেছিলো চিটাংয়ে। তো টু মাচ মানে একবারে প্রতি বছর আমি 1 বছরের মতো ছিলাম চিটাংয়ে। প্রতি সপ্তাহে আমাকে থার্সডেতে আসতে হইতো, আবার স্যাটারডে নাইটে চলে যেতে হইতো। তো এটা তারপরে এই কয়েকদিন বাচ্চাদেরকে টেক কেয়ার করা আমার কাছে খুব কঠিন। যদিও আমার ফ্যামিলির সবাই এখানে, আমার মা, আমার ভাই বোন সবাই সাপোর্টিং ছিল, তারপরেও আমার কাছে মনে হচ্ছে আসলে মাকে আসলে বাচ্চাদের যতই যে সবচেয়ে বেশি দরকার। হ্যাঁ, আপনি দুবাইতেও কিছু সময় ধরেছিলেন, জি, থাকার পারপাসটা কি ছিল? ওখানে কি কাজ করতাম? মানে আমার হাজবেন্ডের ট্রান্সফার ছিল ওখানে, ও জনতা ব্যাংকে আছে। তো ও ওখানে ছিল যখন আমি ছিলাম, এবং ও মাঝে মাঝে আমি ওর সাথেও মানে মাঝে মাঝে কাজের প্রেশারে বা যখন খুব বেশি থাকতো, আমি ওর সাথে মাঝে মাঝে ওখানে কাজ করতাম, ওর অফিসেও মাঝে মাঝে কাজ যেতাম আর কি। আচ্ছা, এখন তো এই যে বৈশাখ পড়ে গেছে এবং এখন তো গরমকাল ভীষণ, তো গরমে খাবার দাবারের যে বিষয়টা থাকে, যে খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং প্রিজার্ভ করে রাখা যায় না অনেক খাবার বেশি দিন। তো এই সব কিছু মিলিয়ে কোন কোন ধরনের খাবার এই মুহূর্তে খেলে ভালো, বা রান্না কি প্রক্রিয়ায় করলে সেটা বেশি দিন থাকবে বা বেশি সময় ধরে থাকবে? আচ্ছা, প্রথমে তো বলতে হয় যে কি ধরনের খাবার, মানে আমরা তো ফার্স্টলি আমরা তো অয়েলি জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করব। আর যে খাবারটা আমরা রান্না করব, আমি ধরেন একদিন রাখতে চাই, সেটা খাবারটাকে অবশ্যই ঠান্ডা করতে হবে,
ঠান্ডা করে তারপরে মানে যেটা ফুড গ্রেড বক্স টাইপের জিনিস রেখে রেখে ফ্রিজে রাখবো। একদিনই বিশেষ রাখা উচিত না, আমরা যতই বলি যে 2 দিন রাখা যায়, কিন্তু সেটা মানে আমার খাওয়া বুঝে আর কি, যে তরকারি জাতীয় যে শাক টাক এগুলো কিন্তু সেকেন্ড টাইম না খাওয়াটাই উচিত। আপনার মিট মাংস জাতীয় যেটা সেটা খাওয়া যায়, মাছটাও আসলে একদিনে বেশি খাওয়া উচিত না। এই আর বেকারি আইটেম বললে সেটাও আসলে কেক জাতীয় জিনিস হয়তো 2 দিন, তারপরে কিন্তু তার ফ্রেশনেসটা আসলে থাকে না, হয়তো বা তারপর দিন ভালো থাকতে পারে, যে আমাদের যে একটা ফ্রেশ একটা মানে একটা সুন্দর একটা স্মেল বা একটা ফ্রেশ একটা খাওয়ার জিনিস সেটা কিন্তু থাকে না। আচ্ছা, স্পেশালি কিন্তু এই গরমে মানুষ আরো বেশি হাইড্রেট হয়ে যায়, অনেক বেশি, অনেকে অসুস্থ হয়ে যায়। এবং যারা স্পেশালি রান্না করেন, আমাদের যারা সবচেয়ে বড় কাজ করেন আমাদের লাইফে, আমাদের মারা যারা আছেন, যারা বাসায় ওয়াইফ রয়েছেন, তারা কিন্তু আসলে সংসারের মূল চাবিকাঠি এবং মূল দায়িত্বটা পালন করে খাবার রান্না করা, এবং যেটা না হলে আসলে হয় না। তো তারাও অনেক সময় অসুস্থ হয়ে পড়েন, বা গরম মিলিয়ে রান্নাঘরের কাজ, বাড়ির কাজ। তো একদম অল্প সময়ে বা খুব যেটা শরীরের জন্য ভালো এবং স্পেশালি গরমকালে খাওয়া যেতে পারে, এরকম কোনো রেসিপি বা একটা শর্টকাট কোনো টিপস কি আমাদেরকে দিতে পারেন? মানে শর্টকাট টিপস বলতে এটাই যে আসলে আমাদের প্রচুর পরিমাণ পানি জাতীয় জিনিস খেতে হবে, এটা তো অবশ্যই, সেটা ডাবের পানি হোক, অথবা আমি যদি শরবত বানায় দিতে পারি, ওর ভিতরে আমি স্যালাইনও যদি দিয়ে দিতে পারি, এটা কিন্তু খুবই এফেক্টিভ ওই জিনিসটা। ধরেন অনেকের সমস্যা স্যালাইন খেতে চায় না, অনেক সময় দেখা যায় যে আমরা এখন অনেক সময় করি কি শরবতটা বানাই, বাচ্চারাও খেতে চায় না, তখন স্যালাইনটা ওর মধ্যে দিয়ে দিই, তো ওইটা খুবই এফেক্টিভ, ওইটাও হতে পারে। আর যে কোনো জুস জাতীয় জিনিসটা খাওয়া আমার মনে হয় যে এই গরমে উচিত আর কি, ভালো। আচ্ছা, প্রত্যেকটা রন্ধন শিল্পীর তো একটা আলাদা ধরনের স্টাইল রয়েছে, আপনার খাবার দাবার রান্নাতে কি ধরনের বিশেষত্ব রয়েছে? আমার খাওয়া দাওয়ার বিশেষত্ব এটাই যে আমি তো একটু বেকিং এর প্রতি একটু দুর্বল, যদিও কুকিং করি, কুকিং এর শো সবাই বলে যে তুমি বেকিং করো, কুকিং এর শোতে কেন যাই, মানে আমি আসলে দুটোই আমার পছন্দ, কিন্তু বেকিং এর প্রতি আমার একটু দুর্বলতা বেশি। যেমন কোনো একটা কেক, সেটাকে ফ্লেভারটা মানে ধরেন জাম, আমি একবার জাম প্রিজার্ভ করেছিলাম, কিন্তু সেই সময়টা জামের সময় না, আমার একটা ট্রেনিং ছিল, ওইটা হচ্ছে ডেফোডিল ইউনিভার্সিটিতে, তো ওখানে গিয়েছিলাম। তো আমাকে সবাই বললো যে আপু আপনি এবার আমাদের ক্লোজিং সিরিমনিতে আপনি কেক বানান, আপনি তো নাকি খুব ভালো কেক বানান। জাস্ট আমার সাথে 7 দিন পরিচয় সবার সাথে, বললো আচ্ছা ঠিক আছে। তো আমি বাসায় এসে চিন্তা করলাম যে ইউনিক কিছু করা যায় কিনা, মানে সবসময় নর্মালি একটা কেক বানাই নিলাম, এটা এত প্রিন্সিপালিতে, কিন্তু আমি চিন্তা করলাম আচ্ছা, হঠাৎ করে মনে হলো আমার ফ্রিজে তো জাম প্রিজার্ভ করা আছে, তো আমি জামটাকে রসটা বের করে ওটা কালারটাও আসলো, ফ্লেভারটাও আসলো, ডিফারেন্ট টাইপের কিছু হইলো, এবং আমি নিয়ে গেলাম। আমি আসলে এত বেশি সবাই ওখানকার ডিন উনিও আসছিলেন, ডেফিনেটলি ওনা এত বেশি সবাই পছন্দ করছে এবং মানে অ্যাপ্রিশিয়েট করছে আমাকে, মানে একটু ডিফারেন্ট টাইপের কিছু একটা, মানে এই যে এর আগে থেকে আমরা একটু ছিল, কিন্তু আমি এত বেশি ইয়ে করিনি, এরপর থেকে আমি চেষ্টা করি যে নতুনত্ব কিছু করার জন্য, অথবা এটা নতুনত্ব বলা ঠিক না, সবাই এরকম জুস থেকে করে, কিন্তু আমার কাছে মনে হয়েছে জামটা আমি হয়তো নতুনভাবে করলাম বা এরকম কিছু একটা। তো এই ধরনের আমার কাছে মনে হয় যে এইটার সাথে এটা দিলে কেমন হয়, টেস্টটা কেমন হয়, তারপরে এটা ফ্লেভারটা কেমন হবে, মানে এই ধরনের চিন্তা ভাবনা আমার সবসময় মাথায় ঘুরতে থাকে যে কেমনে কি করা যায়, নতুন ডিজাইন কিভাবে করা যায়, এই টাইপের আর কি। আচ্ছা, রন্ধন শিল্পী হয়ে ওঠার গল্পটা কেমন ছিল আপনার জন্য? কবে থেকে আসলে বুঝেছেন যে হ্যাঁ আমি রান্নার সেক্টরে যেতে চাই? আচ্ছা, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, তাও খুব শর্টকাটে বলি, যেটা আমি আপনাকে যে বললাম আমি জব করতাম, জবটা কিন্তু আমি ছেড়েছি বাচ্চাদের কারণে, ছাড়লাম। তারপরে আমার ওয়ার্কিং ওমেন বুঝতে পারেন বাসায় বসে থাকা তার জন্য কত ডিফিকাল্ট, আমার খুবই মন খারাপ থাকতো। যাই হোক, আমার একটা ফ্রেন্ডের ও বললো যে প্রায় কিছুদিন আমি আসলে মানুষেরও কথা শুনতাম যে তুমি গভর্নমেন্ট জব ছাড়ছো কেন, তুমি কি পাগল, তুমি গভর্নমেন্ট জব ছাড়বা, এরকম অনেক কথা বলার পরে আমার খুব খারাপ লাগতো। চিন্তা করলাম কিছু একটা করা যায়, ঘরে বসে করবো, বাচ্চাদেরও হবে কিছু এরকম। আর আসলে রান্না বান্নার প্রতি আগে থেকে ভালো রান্না করতেন না, আমার কিন্তু রান্না, সত্যি কথা বলতে আমার কিন্তু এত বেশি ফ্যাসিনেশন কখনোই রান্না বান্নার প্রতি ছিল না। তারপরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, যে আচ্ছা রান্নাটা একটু কেমন হয় এই সেক্টরটা, 19 তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার স্টার্ট হচ্ছে 19 সাল থেকে। তো আমি করলাম, তখন ভিয়েতনাম গেলাম, ভিয়েতনামে যে ওখানে দেখতাম যে অনেক সুন্দর সুন্দর রান্না করছে, তখনই আমার একটা ছিল, মানে আগ্রহ আসলো, আচ্ছা ঠিক আছে বাইরের রান্না আমাদের রান্না সব কিছু মিলে আচ্ছা ঠিক আছে শিখি না একটু কিছু।
আমি ইউসেফে ভর্তি হলাম, আমার ফার্স্ট জার্নি ওখান থেকে। তো ওখানে আমি বেকিং ফার্স্ট লেভেল 1 করলাম, ওখান থেকে বেকিংয়ে ক্লাস করলাম। বেকিং থেকে তারপরে ওখান থেকে পাশ করে এসে তারপরে আমি অ্যাডভান্স বেকারি অ্যান্ড পেস্ট্রি করলাম ট্যুরিজমে, হোটেল অ্যান্ড ট্যুরিজম ওখান থেকে। তারপরে এইভাবে আমি প্রতিনিয়ত অনেকগুলো স্কিল করে ফেলেছি এর ভিতরে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। মানে জাস্ট আসলে ওই যে বললাম না যে ওর পর থেকে আমার মানে পথ চলা, চাকরিটা ছাড়ার পরে যেন আমি চিন্তা করছি আমি যদি ঘরে বসে যাই আমার মানসিকতাও ভেঙে যাবে, আমার মানে চারিপাশে আমি অসুস্থ হওয়া মানে কি আমার ফ্যামিলি সবাই অসুস্থ হয়ে যাও, আমার কাছে মনে হয়েছে জাস্ট যে আমি যদি অসুস্থ হয়ে যাই আমার আশেপাশে যারা তারাও অসুস্থ হয়ে যায়, আমাকে সুস্থ থাকতে হবে। হ্যাঁ, আমি অন্যকেও ভালো রাখতে পারবো। হ্যাঁ, এটাই একটা ব্যাপার। তো এখন তো নতুনরাও কাজ করছেন, এই কুকিং সেক্টরে আসছেন, তো তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন এবং তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি এইসব বাচ্চা ছেলেমেয়েরা যারা কাজ করছে তাদের কাজ দেখে আমার খুবই ভালো লাগে। ওরা অনেক ফাস্ট সব কিছু ক্যাচ করতে পারছে এবং তাদের চিন্তাভাবনা অনেক ভালো এবং অনেক আপডেট। তাদের চিন্তাভাবনা খুব ভালো লাগে। ওদের কাছে প্রতিদিনই তো শিখি, ওদের ভিডিওগুলো দেখি, ওদের প্রোগ্রামগুলো দেখি, ভালো লাগে, ওদের থেকে নেওয়ার চেষ্টা করি। তো আমার ওদের জন্য একটাই কথা যে আসলে আমাদের আসলে সেক্টরটা যে সেক্টরে যান বা এই সেক্টর পড়াশোনা করতে হবে, কিছু পড়াশোনা করলে তারপরে মানে আমি আজকে একটু ইউটিউব দেখলাম বা করলাম বা এক জায়গায় একটু ট্রেনিং নিলাম, কালকেই আমি একটা ইনস্টিটিউট খুললাম বসলাম বা আমি আমার কুকিং স্টুডিও করলাম বা এটা করলাম, তারপরে খাবার সার্ভিস দিলাম, আমি ডেলিভারি নিলাম, সাপ্লাই দিলাম, এটা না করা উচিত না। এটা আমার কাছে মনে হয় আর কি। তো আমার মনে হয় যে সবাইকে একটু লেখাপড়া এই সেক্টরটা একটু ভালো করে জানে, তা কারণ হাইজিন মেনটেনের ব্যাপার আছে, অনেক কিছু মেনটেনের ব্যাপার আছে। তো এগুলো একটু মেনটেন করে যদি আমরা আসতে পারি দেন সবার জন্যই ভালো। জি, ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। ধন্যবাদ আপু, আপনাকেও, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক